আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি আমার নিজের ভাইয়ের দ্বারা প্রতিদিন রেপ হতাম। আমার তখন 3 বছর বয়স। তখন মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায়। আমি আজও জানি না আমার বাবাকে। তারপর 3 বছরের মতো নানার বাড়িতে ছিলাম। নানার বাড়িতে মোটামুটি সুখেই ছিলাম। মায়ের আবার বিয়ে হয় এক লোকের সাথে, তার আবার 2টা ছেলে। বড় ছেলের বয়স তখন ছিল 17 আর ছোটটার 12। তারা মায়ের সাথে আমাকে মেনে নেয়নি। মায়ের বিয়ের পর 1 বছরের মতো নানার বাড়িতেই ছিলাম। 1 বছর পর আমার নানি মারা যায়, আর তখন আমি খুব একা হয়ে যাই। আমার এক মামা, সে চাকরি সূত্রে ঢাকায় থাকতো তার পরিবার নিয়ে। চিটাগাঙে আর কেউ থাকতো না। বলে রাখি, আমার নানার বাড়ি খাগড়াছড়িতে। তখন মা আমাকে নিয়ে যায় তার সাথে। আমার নতুন বাবাটা কিছু না বললেও কিন্তু তার ছেলেরা আমায় কোনো রকমই মেনে নেয়নি। তারা ছোটোবেলা থেকেই আমাকে মারতো, আমাকে কিচ্ছু খেতেও দিত না। তারা সব সময় আমাকে বকাঝকা করতো। এভাবেই আমার বেড়ে ওঠা। আমাকে মা স্কুলে ভর্তি করিয়ে দিল। সৎ বাবা আমাকে দেখতে না পারলেও কখনো বকাঝকা করেনি। আমার মাও আমায় খুব বকতো। অনাদর অবহেলায় আমার বেড়ে ওঠা। যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি, ছোট ভাই আমার গায়ে হাত দিত সব সময়। ব্যাপারটা আমার ভালো লাগতো না, আর ভয়ে কাউকে বলতামও না। এদিকে আমার গায়ে হাত দেয় আর আমি খুব ব্যথা পাই। ছোট ভাই সব সময় বলতো তার পা টিপে দিতে, গা টিপে দিতে। আমি ব্যাপারটা আমার মাকে বলি, মা উল্টো আমায় বকা দেয়। তারপর থেকে আমি ভয়ে আর কাউকে কিছুই বলিনি। অষ্টম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গেছে। তো ছোট ভাই কোথা থেকে এসে আমার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়লো। আমি তো চিৎকার দিয়েও চিৎকার দিতে পারলাম না। আমি ব্যথাতে মরে যেতে লাগলাম। তো সে তো তার চাহিদা মিটিয়ে যখন উঠলো, সে আমায় বলল, কাউকে বলবি না, খবরদার। আমিও ভয় পেয়ে কাউকে কিছুই বললাম না, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না, উল্টো আমাকেই মারবে। এরপর থেকে ছোট ভাই প্রায় সময় আমার উপরে ঝাঁপিয়ে পড়তো, আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকাও দিত। এভাবেই আমার বেড়ে ওঠা। যখন আমি ক্লাস 10-এ উঠলাম তখন বুঝতে পারলাম আমি কনসিভ করি। যখন আমি কনসিভ করি ব্যাপারটা বুঝতে পারিনি। আমি আমার 3 মাস পিরিয়ড অফ ছিল। 3 মাস যখন পিরিয়ড হচ্ছিল না তখন ব্যাপারটা বুঝতে পারি। আর ব্যাপারটা আরও পরিষ্কার বুঝতে পারি ক্লাস 9-এর শারীরিক শিক্ষা বই থেকে। আপনারা অনেকেই জানেন, সেখানে পুরোপুরি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা। আমার তখন মাথা ব্যথা, বমি ভাব ছিল, কিছু খেতে পারতাম না। আর ব্যাপারটা মা সামলে নেয় আর ভালো করে বোঝে। তখন মা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? আমি কিছুই বলি না। পরে মা কিট এনে পরীক্ষা করালো আর ব্যাপারটা পরিষ্কার হয়। এর আগে আমি আমার ভাইকে ব্যাপারটা জানাই, সে উল্টো আমাকেই অত্যাচার করে, বলে এটা আমার না। আমি বললাম, এত বছর ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করলেন যে, আমি সবাইকে বলে দিব। সে আমাকে হুমকি দিচ্ছে, বললে তোর খবর আছে। আমিও ভয় পেয়ে যাই। মা আমাকে অনেক মারধর করে, ব্যাপারটা গোপনে রাখে বাবা ভাইদের কাছ থেকে, আর বলে এটা কার বাচ্চা, কার থেকে পেট বাঁধিয়েছিস, আরও অনেক কথা। পরে মা বাচ্চাটা গোপনে নষ্ট করে ফেলে। তারপর আমাকে আর স্কুলে যেতে দেয় না। আমি স্কুলে যাওয়ার কথা বললেই বলে, যেতে হবে না তোর স্কুলে, আবার পেট বাঁধানোর জন্য। তারপর মা তড়িঘড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে। বাবা তো এমনিতেই আমাকে দেখতে পারে না, তাই কোনো রকমে চাইছে আমাকে বিদায় করতে, কারণ আমি একটা উটকো ঝামেলা। এর মধ্যে আমার ছোট ভাই মালয়েশিয়ায় চলে যায়। আমিও ওই সময়ে অনেকবার মরতে চেয়েছি, পারিনি। অনেক মানসিক হতাশায় ভুগেছিলাম। এরপর একটা ছেলে আসে আমাদের পাশের গ্রামের। বাবা মা কোনো খোঁজ খবর নেওয়া ছাড়াই আমাকে বিয়ে দিয়ে ফেললো। কি অদ্ভুত ব্যাপার! বিয়ের দিন আমার কপালে একটা নাক ফুলও জোটেনি। আমার বাবা বলেছে ওনার মেয়ে না, ওনাদের বাড়িতে থাকতাম, তাই বাবা ডাকি। এটা শোনার পর কষ্টে বুকটা ফেটে গিয়েছে। যাই হোক, শ্বশুর বাড়িতে আসলাম। একদম ভাঙাচোরা ঘর, 2টা রুম মাত্র। ঘর দেখে মাথা ঘুরলো আমার। বর আমাকে বিয়ে করে এনে কোথায় গেছে সেটাও জানি না। শ্যামলা গায়ের রং বরের, যা দেখলাম। আমাকে খাটের উপরে বসানো হলো। বলে রাখি, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার বর এতিম, তার কেউ নেই। তার বাবা মারা যাওয়ার সময় এই বাড়িটা তাকে দিয়ে গেছে। তার যে কজন আত্মীয় স্বজন আছে তারা আমার বরকে পরিচয়ও দেয় না।
আমি রাতে বরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। সে রাতে আর আসলো না। সে এলো ফজরের আজানের পর, তাও মাতাল হয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, সে কোনো কিছু বলা ছাড়াই আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। চাহিদা শেষে ঘুমিয়ে পড়লো। আমি কাঁদতে লাগলাম, হায় আল্লাহ, এ কি হলো আমার কপালে। সারা জীবনেও সুখ পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠে বাথরুম খুঁজতে লাগলাম। ঘরে আর কেউ ছিল না, তাই তাকেই ডাকলাম। সে আমাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বলল, ঘুমাতে দে। আমিও আর কিছুই বলিনি। আমি ঘরের মধ্যে বালতিতেই প্রস্রাব করলাম। ঘরের আশেপাশে একটা কলও ছিল না, অন্যের বাড়ি থেকে পানি আনতে হয়। আমি নতুন বউ, কোথায় যাব কিছুই চিনি না। আমার মনে হলো আমি দোজকখানায় এসে পড়েছি। সে দিনের 2টা বাজে ঘুম থেকে উঠে বলল, ভাত দাও। আমি দিলাম। তারপর তাকে বললাম, আচ্ছা বাথরুম কোথায়? তারপর পানি কোথা থেকে আনবো? সে ভাত খেয়ে উঠে আমাকে বাথরুমে নিয়ে গেল। কি বলবো, বাড়ি থেকে অনেক দূরে একটা জঙ্গলের মতো জায়গায় রাত বিরাতে তো আসাই যাবে না, আর বর্ষার সময় ভুলেও না। তারপর সে একটা বাড়ি দেখালো, ওখান থেকে পানি আনতে বলল, আর রাস্তার পাশে মসজিদের পুকুর থেকে গোসল করতে বলল। আমি তো কান্নায় শেষ। এটা কি হলো? নসিবে এটা কি হলো? যাই হোক, আমাকে আমার বাপের বাড়ি থেকে কেউ দেখতেও আসলো না। দিন যেতে লাগলো, আর তার অত্যাচারও বাড়তে লাগলো। অহেতুক গালাগালি করা, আমাকে বিয়ের 7 দিনের দিন রাতে মারতে শুরু করলো। সে মদ খেয়ে মাতাল হয়ে আসলো, আর আমার জামা খুলতে একটু দেরি হয়েছিল চাহিদা মেটানোর জন্য। কি জঘন্য সময় ছিল বলে বোঝাতে পারবো না। খুব লজ্জা লাগতো অন্যের বাড়িতে পানি আনতে যেতে, তারপর মসজিদের পুকুরে গোসল করতে। আমি 2 দিনেও গোসল করতাম না লজ্জায়। আর রাতের বেলা প্রস্রাব ধরলে বালতি ভরে করতাম, তাও বাথরুমে যেতাম না। বাথরুমে না যাওয়ার জন্য একদম কম খেতাম। আর তার তো কোনো খবরই থাকতো না। সে ঠিকমতো কাজও করতো না। একদিন বাজার আনলে 10 দিন আনতো না। বলে বোঝাতে পারবো না আমার কষ্টের কথাগুলো। শুধু আল্লাহকে বলতাম, হে আল্লাহ, তুমি এ কি রাখছো নসিবে? জীবনে কি সুখ দিবা না? তো বিয়ের 1 মাস পর আমাদের বাড়িতে যাই। গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করি। আর মা আমাকে বলল, এত ঢং করতে হবে না, অনেক ঢং করছোস। বাড়িতে একদিন থাকার পরেই বাবা বলল, কী রে, যাবি না? বিয়ে দিয়ে দিয়েছি, এখানে কি? শ্বশুরবাড়িতে যা। তাদের আমি খুলে বললাম এই অবস্থা। কিন্তু তারা বলল, বিয়ে দিয়েছি এটাই বেশি। তারপর মাকে বললাম, মা, ও মা, আমি তো তোমার মেয়ে, কেন আমার সাথে এমন করলে? মা বলল, পেট বাঁধানোর সময় মনে ছিল না? আমি এটা বলতে পারলাম না। বাহিরের মানুষ না, ঘরের মানুষই করেছে। নসিব খারাপ হলে যা হয় আর কি। এরপর সব মেনে নিলাম, আর নিজে নিজে যুদ্ধ শুরু করলাম। শ্বশুরবাড়িতে এলাম, মনোবল আরও শক্ত করলাম। এখানেই আমার থাকতে হবে। কিন্তু বর প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসতো। বিয়ের 1 মাস পর চালের কথা বললাম। ঘরে চাল ডাল কিছুই ছিল না। চালের কথা বলার সাথে সাথেই মাইর বলতো, কাজ করে খা। আমি বিয়ের 1 মাস পর থেকে মানুষের বাড়িতে কাজ করতাম। তারা যা দিত চাল ডাল তাই খেতাম। আমার মা আমার একটাবার খোঁজও নেয়নি। মানুষের ধান ঝাড়তাম, উঠান লেপতাম। তারা যা দিত তাই খেতাম, কারণ বর বাজার করতো না, আর সে কাজও করতো না। বিয়ের সময় আমাকে বাপের বাড়ি থেকে 1 জোড়া কানের দুল আর চেইন দেয়। একদিন সন্ধ্যাবেলা এসে বলে, তোমার চেইনটা দাও তো। সাধারণত সে সন্ধ্যার দিকে বাড়িতে আসে না। আমি সরল বিশ্বাসে তাকে চেইনটা দিলাম। তো সে যখন মাতাল হয়ে বাড়িতে ফিরল, আমি কিছুই বললাম না তাকে। সকালে চেইনের কথা জিজ্ঞেস করে আমাকে মাইরে বলে, তোর বাড়ি থেকে আমাকে 10,000 টাকা ছাড়া আর কি দিচ্ছে? আমিও মার খেয়ে পড়ে রইলাম। কি বলবো আর। প্রায় সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করত। না পারতাম বাঁচতে, না পারতাম মরতে। মানুষের বাড়িতে সারাদিন কাজ করার পরেও ঘরে এসে কাজ করতে হতো। রান্নার জন্য লড়কি আর পাতাটাও আমাকেই খুঁজে আনতে হতো। সে একদিন কাজে গেলে 10 দিন যেত না, আর মদ খেয়ে টাকা সব শেষ করে ফেলতো। আমি আমার কানের দুলজোড়া লুকিয়ে রাখলাম। এরপর একদিন রাতে সে তার একটা বন্ধু নিয়ে আসে, সাথে তার খাওয়ার জন্য কি কতগুলো আনে। আমি খেলাম, আমার খুব মজা লাগলো। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমার খুব ঘুম আসলো। ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার শরীরে খুব ব্যথা। ব্যথার জন্য উঠতেও পারছিলাম না। নাপা খেলাম, আর সেদিন কাজে গেলাম না।
মানুষের বাড়ি থেকে খাওয়ার পানি আনতে গেলে তারা নানা রকম খারাপ ব্যবহার করত। অনেক সময় কলে তালা মেরে দিত, তারপর নানা রকম কটু কথা বলতো। আর সবাই আমাকে নিয়ে অনেক আফসোস করত। আমার বরকে এলাকায় মত্তি রফিক বললে সবাই চিনে, শুধু রফিক বললে কেউ চেনে না। আমি শুধু আল্লাহকে ডাকতাম। আমার বর বছরে ঈদের দিনেও নামাজ পড়তো না। কত বড় কাফের ছিল। তারপর থেকে প্রায় সময় বন্ধুটা আসতো, আর সে যেদিন আসতো সেদিন আমার খুব ঘুম আসতো। তো একদিন সন্ধ্যাবেলায় বন্ধুটা ঘরে আসে, আমার গায়ে হাত দেয়, আর আমি বলি কি সমস্যা, সেটা আমি আবার আমার বরকে বলি। তখন বরের বন্ধু আমায় উত্তর দেয়, প্রতিদিনই তো তোমার গায়ে হাত দেই, তখন সমস্যা হয় না? আমি কথা শুনে হয়ে গেলাম, মানে কি? তারপর বরের বন্ধু আমার বরের সামনেই আমাকে রেপ করে। আমি কাঁদলে আমাকে অনেক মারে আর বলে এমনি এমনি করে না, আমাকে টাকা দেয়। আমি আর এই অত্যাচার নিতে পারছিলাম না। সব সময় আল্লাহকে ডাকতাম আর বলতাম আমার বরের মৃত্যু হয় না কেন। এরপর থেকে বন্ধুটা প্রায় আসতো, আর আমার বাজারের কষ্ট হতো না। আমি কোনো প্রতিবাদ করলে আমাকে অমানুষের মতন মারতো, আর সব সময় বলতো বাপের বাড়ি থেকে টাকা আন, টাকা না আনলে এইভাবে টাকা ইনকাম করে দিবি। তারপর কিছু দিন পর বাবার বাড়ি যাই। মাকে টাকার কথা বলতেই এক প্রকার আমাকে ঝেঁটিয়ে বিদায় করলো। আমিও নিরুপায় হয়ে কি করব, শ্বশুর বাড়িতে চলে আসলাম। বর এরপর অনেক রকম লোক আনতো ঘরে, আর আমি তাদের চাহিদা মেটাতে হতো, আর না মেটালে আমাকে খুব মারতো। ছেলে মানুষের মার, সেটা তো বোঝেনি। এর 2 মাস পর ঘরের ভিতরে বাথরুম আর কল দিল, কারণ লোকগুলো আসে। এক প্রকার আমাকে আমার বর দেহ ব্যবসায়ী বানায় দিয়েছে। শুধু আল্লাহকেই ডাকতাম, আল্লাহ হেদায়েত করো। তারপর গ্রামের অনেকেই বলতো মসজিদের ঘরে এত মানুষ কেন যায়, ছেলে মানুষদের আড্ডা, আরও অনেক কথা। তারপর একদিন শুনলাম আমার বর বাড়ি বন্ধক দিয়েছে জুয়ায় হারিয়ে যাওয়ায়। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, এটা কি হলো? তারপর আমায় আমার বর বলল এভাবে টাকা জমালে আর 1 বছর দেহ ব্যবসা করলে টাকার জোগাড় হয়ে যাবে। সেদিন নিজের উপরে অনেক ঘৃণা চলে আসলো, বলার মতো না। আমি এক রাতে বাড়ির পাশে এক চাচির অনেক অসুখ থাকায় তাদের বাড়িতে রাত থাকি। রাতে আমার ঘরে গ্রামের চেয়ারম্যানের লোক এসে আমার বরসহ সবাইকে ধরে নিয়ে যায়, আর জুয়া খেলার জন্য সবাইকে অনেক মারে। সেটা আবার আমি শুনি। চেয়ারম্যানের লোকেরা যখন তাকে ধরে নিয়ে যায় আর মারে, তখন আমি চেয়ারম্যানের কাছে ছুটে যাই। চেয়ারম্যান টাকা চায় আমার কাছে। আমার বরের বন্ধুদের ছেড়ে দেয়, কারণ ওরা টাকা দেয়। আমার কাছে 5,000 টাকা চায়, কিন্তু আমার থেকে তো টাকা নেই। পরের দিকে তাকে ইচ্ছে মতো মার খাওয়াই। এরপর আমার কানের দুলগুলো বেচে টাকা দিয়ে তাকে ছুটাই। মার খাওয়ার পর সে বেশ কিছুদিন অসুস্থ ছিল। ভালো হওয়ার পর চেয়ারম্যান খবর পাঠায় আর বলে তোর বউকে কিছুদিনের জন্য আমার কাছে পাঠা, তোকে টাকা দিব। এরপর আমার বর চেয়ারম্যানের কাছে পাঠায় আমাকে। খুব লজ্জার বিষয়, চেয়ারম্যানের কাছে 2 দিন ছিলাম। এরপর ওখান থেকে এসে বলি তোর সাথে আর সংসার করব না। তখন বাপের বাড়ি চলে যাই। প্রায় 2 বছর পর বাপের বাড়ি যাই। যাওয়ার সময় খালি হাতেই যাই। টাকা ছিল না, নাস্তা পানি কোথা থেকে নিব। এরপর মা আমাকে দেখে এক প্রকার তেড়ে আসলো, কিছুই বললাম না। গিয়ে দেখি ও মা, আমার বড় ভাই বিয়ে করেছে, তার বউ আবার গর্ভবতী। সে আমার মাকে জিজ্ঞেস করতেছে মা এটা কে? তো আমার মা উত্তর দেয় আমাদের ঘরে কাজ করতো, আমাকে নিজের মেয়ে বলে নাই। এরপর মা আমাকে বলে দুপুরে খেয়ে যাবি নাকি এখনই যাবি? আমি আর কিছুই বলিনি, শ্বশুরবাড়ি চলে আসি। আসার পর বর আমাকে খুব মারে, বলে মা তো জায়গা দিল না, গেলি কেন? আরও বলল আমার চুলোয় ছাড়া তোর আর কি কারো কাছে জায়গা হবে? আরও অনেক বাজে বাজে গালাগালি করলো। সে রাতে মরতে চেয়েছি, কিন্তু সাহসে দেয়নি। গ্রামের মোটামুটি সবাই আমাকে খারাপ বলতো, তেমন কেউ মিশতে চাইতো না। আর এদিকে বাড়ি বন্ধকির টাকার জন্য আসলে বললেও কিছু টাকা হলেও ওদের কিস্তি হিসেবে এসে ওনারা আমাদের গালাগালি করে গেল। 80,000 টাকা ছিল বাড়ি বন্ধকির টাকা। এরপর আমার বর অনেক পুরুষ আনে আর আমাকে তাদের চাহিদা মেটাতে বলে। যাই হোক, এরকম চাহিদা মিটিয়ে 10,000 টাকা জোগাড় হয়। আর তাকে বললাম যাও টাকা দিয়ে এসো। সে টাকা দিতে গিয়ে একদিন আর আসলো না। আর এদিকে ওনারা টাকা দেওয়ার জন্য অনেক কথা বলল, আর বলল টাকা না দিলেই কালকে বাড়ি থেকে বের করে দিবে।
বর আসলো, তো আমি জিজ্ঞেস করলাম ওনাদের টাকা দিলে না? বর বলল জুয়া খেলে ফেলেছি, টাকা নাই। কোথা থেকে দিব? সমস্যা নাই, আজকে 10 জন আসবে, 500 টাকা করে দিলে 5,000 হবে। শুধু তুই 2 দিন একটু কষ্ট করবি। বিশ্বাস করেন, সে রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। আমি মরে গিয়েছি, প্রচুর রক্তপাত হয়েছে, কিন্তু আমাকে সে ডাক্তারের কাছে নিল না। সারা দিন কষ্ট করলাম, শুধু রক্ত যাচ্ছে, বন্ধ হচ্ছে না। আমার বর অমানুষটা আমার অসুস্থতা দেখেও রাতে 3 জন আনলো, তার কোনো কিছুই মানলো না। অনেক কেঁদেছি, চিৎকার করেছি, উল্টো অনেকগুলো মার খেতে হলো। আমার বর মাতাল, সে কি বুঝবে? তারপর আর জানি না, নিজেকে হাসপাতালে দেখতে পেলাম। এক আয়া বলল আমাকে নাকি ভোর 4টা বাজে হাসপাতালে এনেছে অজ্ঞান অবস্থায়। রক্ত দিয়েছে 1 ব্যাগ, আরও 2 ব্যাগের দরকার। আমার বর আসলো, আমি তখনও কথা বলতে পারছিলাম না। সে আমায় বলল নাটক করে উল্টে কত টাকা খরচ করতেছিস। আমি কেঁদে দিলাম, খুব ব্যথা হচ্ছিল গায়ে, আর বললাম তোর বিচার খোদাই করবে। বিকালের দিকে আপুটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওনাকে ইমার্জেন্সি চিটাগাং মেডিকেলে পাঠায়। এরপর ওনার বর লাপাত্তা হয়ে যায়। আপুটার মা আসে, কিন্তু দেখা করেই চলে যায়। এরপর ওনার অবস্থার অবনতি হলে ওনার পরিবারের লোকেদের ডাকে হাসপাতালে কর্মরতরা, কিন্তু কাউকেই পায় না। আর আপুটাও বলে ওনার কেউ নেই। এরপর হাসপাতাল থেকে পুলিশ ডাকা হয়, আর পুলিশকে আপুটা সব বলে। আপুটার রক্ত শূন্যতা দেখা দেয়। এরপর রাত 2টায় উনি চিটাগাং মেডিকেলে মারা যান। মারা যাওয়ার আগে উনি এগুলো পুলিশকে বলেছিল। আর এই ঘটনা চট্টগ্রামের সংবাদপত্রে 2012তে ব্যাপকভাবে ছড়ায়। দৈনিক আজাদিতে। আপুটার মা আপুটার লাশটা নেয়নি। ওনার বাড়িতে যোগাযোগ করা হলে কেউ যোগাযোগও করেনি। উনি যখন মারা যায় হাসপাতালে কেউই ছিল না ওনার, এমনকি ওনার মাও না। পরে মেডিকেলের কর্মরতরা পুলিশকে আবার খবর দেয়, আর ওনার লাশ পুলিশরাই দাফন করে, কারণ ওনার পরিবারের কেউই যোগাযোগ করেনি, আর যোগাযোগ করেও কাউকেই পাওয়া যায়নি। হাসপাতালের বিলটা সরকার বহন করে। এরপর কেউ আর মামলাটা নিয়ে ঘাটেনি, কারণ পুলিশ টাকা ছাড়া নড়েও না। দোয়া করবেন আপুটার জন্য। পরিশেষে এটাই বলবো, সবাই সাবধান, কারণ দিন শেষে আমরা নারীরা অনেক অসহায়। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।